কারো সমান অংশ নাও থাকতে পারে, কারো বেশি অংশ থাকতে পারে, কারো কোন অংশ থাকতে পারে। তো আজকে আমরা দুটো পদ্ধতি দেখব, যেহেতু পুরাতন যে খতিয়ানগুলো আমরা শিখেছি, সিএস খতিয়ান বা এসএ খতিয়ান, সেগুলাতে আমাদের 16 আনার হিসাবে অংশ দেওয়া থাকে, আর এখনকার গুলাতে তো আধুনিক দেওয়া থাকে। এটা আমরা সবাই বুঝি যে দশমিকে থাকে, শুধু অংশ কলামটাকে মোট জমির সাথে আমরা গুণন করলে পেয়ে যাই। তো আমাদের যে পুরাতন যে 16 আনার হিসাবটা একটু খাতা কলম সহকারে আজকে আপনাদের ক্লাসটা দেখতে হবে, অথবা পরবর্তীতে রেকর্ড দেখার সময় আপনি অবশ্যই কাগজ নিয়ে বসবেন এবং এক দুইবার একটু লেখার চেষ্টা করবেন যে 16 আনার হিসাবটা। এক দুইবার যদি প্র্যাকটিস করেন তাহলে খুব সহজে কিন্তু আপনার মনে থাকবে। তো তার আগে একটা বেসিক নলেজ আপনাদের নেওয়া প্রয়োজন। মনে রাখবেন যে আমরা জিএল নাম্বার কাকে বলে সেটা শিখেছি, মৌজা কাকে বলে সেটা শিখেছি, দাগ নাম্বার কাকে বলে সেটাও আমরা জানি। এখন ধরেন যে একটা দাগের মধ্যে যদি ধরলাম আমরা এখানে 10 শতক জমি আছে, তো এই 10 শতক জমি পৃথক পৃথক যদি দুইজন মালিক হয় তাহলে দুইটা খতিয়ানে 5 শতক 5 শতক চলে যাবে। তার মানে একটা বেসিক নলেজ হচ্ছে যে একটা দাগের বিপরীতে একাধিক খতিয়ান হইতে পারে। অর্থাৎ একটা দাগ থেকে তিনটা চারটা পাঁচটা 100টাও খতিয়ানের সৃষ্টি হইতে পারে, এই জিনিসটা মনে রাখবেন। যে একটা দাগের একাধিক ব্যক্তি মালিক থাকতে পারে, তাদের পৃথক পৃথক খতিয়ান থাকতে পারে। আবার এমনও হইতে পারে যে একটা খতিয়ানে একাধিক দাগ থাকতে পারে, একটা দুইটা তিনটা এরকম অসংখ্য দাগ মিলে একটা খতিয়ান হইতে পারে। যেমন আমরা খতিয়ান পরিচিতিতে দেখিয়েছি যে একটা খতিয়ানের মধ্যে অসংখ্য রকম দাগ আছে। তো এখন আমাদের মূল বিষয়বস্তু যেটা হচ্ছে, যখন আমরা এই খতিয়ান গুলো পড়তে যাব তখন একটু বেসিক নলেজ দরকার ওই যে জমির পরিমাণ সংক্রান্ত বিষয়, যে কোনটা একর, কোনটা শতক, কোনটা অযুতাংশ। কারণ এটা ছাড়া আবার আপনি যে কে কত শতকের মালিক বা কে কত ডিসিমের মালিক সেটা কিন্তু বের করতে পারবেন না। তো এই জন্য একটা বেসিক নলেজ রাখবেন, যেটা আমরা যদিও আমিনশিপে পড়াই, সেটা হচ্ছে যে 1 শতক জমি কতটুকু। এই বেসিক নলেজটা যদি আপনার থাকে তাহলে যে কোনো খতিয়ানের মধ্যে কতটুকু সম্পত্তি এটা আপনার খুব সহজে কিন্তু বুঝে আসবে। নর্মালি দেখেন জমির হিসাবগুলা হয় ক্ষেত্রফল হিসাবে। জমি মাপার মূল মন্ত্র হচ্ছে ক্ষেত্রফল বের করা। তাহলে যারাই আমিনশিপ করেন তারা মূল জিনিসটা যেটা করেন সেটা হচ্ছে যে একটা জায়গার ক্ষেত্রফল বের করেন। এখন এই ক্ষেত্রফল বের করার জন্য ক্লাস 9 10-এ আমরা নানা প্রকার সূত্র জানি। বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, এটা ছাড়া ত্রিভুজাকার, এটা ছাড়া চতুর্ভুজাকার, এবং অসংখ্য আকৃতি প্রকৃতির কিন্তু আমাদের বিভিন্ন রকম সূত্র আছে। ওই সূত্রগুলা প্রয়োগ করে মেইন কাজটা হচ্ছে আমরা জায়গাটার ভিতরে কতটুকু ক্ষেত্রফল আছে এটা বের করি। তো এই জিনিসটাই হচ্ছে আমিনশিপ। এখন 1 শতক জমি কতটুকু লম্বা চওড়া, এর চাইতে মূল বিষয়বস্তু যেটা সেটা হচ্ছে যে কত শতাংশ, কতটুকু ক্ষেত্রফল হইলে 1 শতক সম্পত্তি হবে। সেটা হচ্ছে যে আমাদের 435.6। এই যে 435.6 এই ম্যাজিক সংখ্যাটা মনে রাখবেন। যদি দৈর্ঘ্য প্রস্থ যাই হোক, যদি তার ক্ষেত্রফল 435.60 হয় তাহলে ওই জায়গাটা হচ্ছে 1 শতক। এখন আপনি লম্বার দিকে যদি ধরেন 100 ফিট লম্বা নেন, চওড়ার দিকে আপনি যদি 10 ফিট নেন, 1000 স্কোয়ার ফিট জায়গা হবে। তো ওইখানে আপনি 435 দিয়ে ভাগ করলে মোটামুটি 2 শতকের উপরে জায়গা পাবেন। তাহলে মূল শুধু এই জিনিসটা মনে রাখবেন যে 435.60 স্কোয়ার ফিট বা বর্গ ফিট জায়গাকে আমরা 1 শতাংশ বলি। এখন খতিয়ানের মধ্যে আমরা একর শব্দটা পাবো। তাহলে দেখেন 1 একর সমান হচ্ছে আমাদের 100 শতক। তার মানে 1 একর অনেক বড় জায়গা যদি আমরা হিসাব করি। কারণ 1 শতকই হচ্ছে আমাদের 435.60। তো 1 একরে 100 শতক, এই সাধারণ শব্দটা মনে রাখবেন। এখন অনেক ক্ষেত্রে দলিল বা খতিয়ানে পড়তে আপনি দেখবেন যে 50 শতক জায়গাকে দলিলে লেখা আছে, দেখবেন যে 0.5 একর। 0.5 একর, তো এটা আসলো কিভাবে? কোনো কিছুই নেই, এই যে 100 যেটা আছে এটাকে জাস্ট আমরা ভাগ দিয়েছি 50 দিয়ে। তো এই 50টাকে যদি আমরা 100 দিয়ে ভাগ দিই তাহলে 0.5 আমাদের ইজিলি চলে আসবে। এখন কারো যদি 20 শতক সম্পত্তি হয় দলিলে সেটা 0.2 একর লেখা থাকবে। কারো যদি 5 শতক সম্পত্তি হয় দলিলে সেটা 0.05 একর লেখা থাকবে। তো এই জন্য এই কনফিউশনে যাওয়া যাবে না, এই হিসাবটা একটু বুঝবেন যে 1 একরে আমাদের 100 শতক। এখন যদি কারো 20 শতক সম্পত্তি হয়, এটা একরে লিখতে গেলে আমরা কি করব? আমরা হচ্ছে যে 20টা উপরে রাখবো, 100টা নিচে রাখে আমরা ভাগ দিব, তাহলে আমাদের জিনিসটা চলে আসবে। এখন যেহেতু জায়গা জমির অনেক দাম, তো ঢাকা শহরে দেখবেন যে জমির যে মৌজা রেট গুলা অযুতাংশে আছে।
কারণ 1 শতক জায়গারও অনেক দাম সেখানে। 1 শতক মানে আবার 100 অযুতাংশ, তার মানে এই 1 অযুতাংশ জায়গা অনেক ক্ষুদ্র পরিমাণ জায়গা। শুধুমাত্র যদি আমরা হিসাব করি, এই যে 435.60টাকে 100 দিয়ে ভাগ দিলে মোটামুটি 4.35 স্কোয়ার ফিট জায়গায় হচ্ছে আমাদের 1 অযুতাংশ। এখন এখানে আমরা, আপনারা কিভাবে শতক থেকে একরে নিবেন এবং একর থেকে শতকে নিবেন এই জিনিসটা আমরা এখানে দিয়ে দিয়েছি। যেমন ধরেন যে যদি আপনি শতকে প্রকাশ করতে চান, যদি এখানে লেখা থাকে যে 0.5 একর, তাহলে আপনি এটাকে কি করবেন, গুণন দিবেন 100 দিয়ে। 100 দিয়ে যখন গুণন দিবেন তখন আপনার 50 শতক বের হয়ে যাবে। তাহলে আমরা শতকে নিতে চাইলে একরের সাথে 100 গুণন দিব। আর যদি একর থেকে আমরা শতকে আনতে চাই, তাহলে উপরে শতক থাকবে, নিচে 100 দিয়ে ভাগ দিব। এই সিম্পল নলেজটা আপনি একটু রাখবেন, প্রয়োজন 1-2 বার ক্যালকুলেটরে করেন। যে যেমন আমরা যদি বলি আপনার 70 শতক জমি আছে, এখন আমি যদি বলি এই 70 শতককে আপনি কি করেন, একরে প্রকাশ করেন। তো এই 70কে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এই 70 গুণন দিবেন আপনি 100 দিয়ে। সরি, আপনি যদি এই শতকে প্রকাশ করতে চান একরকে, অর্থাৎ এখানে আমরা যদি আপনাকে বলি যে 0.5, যেটা উদাহরণ তো দিয়েছিলাম যে 0.5, তাহলে 0.5 গুণন আপনি দিবেন 100, তাহলে 50 শতক চলে আসবে। এখন যদি দলিলে লেখা থাকে 0.700, তার মানে 70 শতাংশ আনার জন্য আমরা গুণন দিব 100 দিয়ে, দেখবেন যে 70 শতক চলে আসবে। আর যখন আপনি একরে নিতে চাবেন, যেমন আমরা বললাম 80 শতক সম্পত্তিকে যদি আপনি একরে প্রকাশ করতে চান, তাহলে আপনি 80 দিবেন, 80 দিয়ে নিচে ভাগ দিবেন 100 দিয়ে, তাহলে 0.8 একর চলে আসবে। এই বেসিক হিসাবটা একটু মনে রাখেন। এখন আসি আমরা আমাদের মূল কাজের মধ্যে, যেখানে আমরা খতিয়ানের অংশ বের করব। তো বন্ধুরা, খতিয়ানের মধ্যে অংশ বের করার জন্য যে শব্দটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে যে খতিয়ানের হিস্সা, কার কত হিস্সা। হিস্সা মানে হচ্ছে অংশ, কে কত অংশের মালিক। এই একই শব্দটা দলিলে হইলে ওইখানে লেখা থাকে হারাহারি অংশের অনুপাত। আমরা দলিল পরিচিতির মধ্যে আপনাদের দেখিয়েছিলাম যে একজন ব্যক্তি ছিল বিক্রেতা, একজন ছিল ক্রেতা, এবং সেখানে বিক্রেতা ছিল 5 জন। তো 5 জনের পৃথক পৃথক অংশ কিন্তু ছিল, তো ওই অংশটাকে আমরা বলি যে হারাহারি অংশ। মানে এক একজন এক এক অংশের মালিক, আপনি 5 শতক বিক্রি করতেছেন, আমি 10 শতক, কিন্তু একটাই দলিল। তাহলে হিস্সা আমরা ব্যবহার করি খতিয়ানে, আর দলিলে আপনি ব্যবহার করেন হারাহারি অংশ। এখন আমাদের মূল যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে 1984 সালের আগের যত খতিয়ান, সেটা সিএস হোক, এসএ হোক বা আরএস হোক, 1984 সালের আগের সকল খতিয়ানে হিস্সাগুলা ওই যে পুরাতন পদ্ধতির 16 আনার অংশ হিসাবে পাবেন। আর 1984 সালের পরে যেগুলা, সেগুলো হচ্ছে যে দশমিক পদ্ধতিতে পাবেন। এখন আধুনিক যে আমরা পদ্ধতিগুলা পাচ্ছি এই পদ্ধতিতে পাবেন। তো এখন অনেকেই বারবার আমাদের ক্লাসেও প্রশ্ন করেন, সেটা হচ্ছে যে ভাই কেন এই 16 আনার অংশ, কেন এই যে এত জটিল হিসাবে তারা গিয়েছে। তো দেখেন, এই যে 1961 সালের আগে আমাদের এই উপমহাদেশে দশমিকের কোনো প্রচলনই ছিল না। আজকে যেভাবে আমরা 100 টাকাকে যদি বলি যে 3 জনের মধ্যে ভাগ করে দিতে, আমরা বলতে পারি যে 33 টাকা 33 পয়সা পাবে। এই যে 33 টাকার পরে যে পয়সা যেটা আসবে, পয়েন্টটাই ছিল না আমাদের হিসাবে। তো ওই জন্য তখনকার আমলে তখন তারা 16 আনার পদ্ধতি ব্যবহার করত। তাহলে 16 আনার পদ্ধতি ব্যবহার করার মেইন কারণটা হচ্ছে দশমিক পদ্ধতি 1961 সালের আগে এই উপমহাদেশে প্রচলন ছিল না। এই জন্যই আমরা ওই 16 আনার পদ্ধতি তখন ব্যবহার করা হইতো। এটা হচ্ছে মেইন কারণ। এখন আমরা প্রথমেই যদি দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে যে যেটা সহজ, যেটা দশমিক পদ্ধতিতে যে খতিয়ানগুলা থাকে, এটার মধ্যে যে হিস্সাটা থাকে, দেখবেন যে শেষের দিকে সম্পূর্ণ অংশটাকে তারা 1 টাকা ধরে, অথবা সম্পূর্ণ অংশটাকে দেখবেন যে একের পরে 3টে শূন্য, মানে সহস্রাংশ হিসাবে ব্যবহার করে। দশমিক 3টা পর্যন্ত নেয়, যাতে একদম ওই একে গিয়ে সম্পূর্ণ 100% মিলে যায়। তার মানে হচ্ছে জমির পরিমাণ যাই হোক, খতিয়ানে মোট জমির পরিমাণ তারা কি ধরে, 1 ধরে, অথবা 1000 ধরে, অথবা 100 ধরে। এখন খতিয়ানটা দেখলে আপনি বুঝতে পারবেন নিচের দিকে তারা কত ধরেছে। তো এটা বের করার মেইন যে সূত্র সেটা হচ্ছে যে কার কত অংশ, সেইটাকে আমরা গুণন দিব মোট জমির পরিমাণ দিয়ে, তাহলে প্রাপ্য অংশটা আমরা পেয়ে যাব। তো একটা উদাহরণ যদি আমরা এখানে দেওয়ার চেষ্টা করি, সম্ভবত দেখা যাচ্ছে, আপনাদের একটু ঝুম করে দেই। দেখেন যে এই খতিয়ানে 4 জন ব্যক্তি মালিক, একজনের হচ্ছে
400, আরেকজনের হচ্ছে 0.200, আরেকজনেরও 0.200, আরেকজনেরও 0.200। তো টোটাল মিলে হচ্ছে আমাদের এর যেটা করেছে যে 1 টাকা। 1 টাকার জন্য একজনের হচ্ছে যে 0.40 আমরা বলতে পারি, তাহলে খুব সহজে বুঝে আসবে। তাহলে 0.40 একজনের, আরেকজনের 20, আরেকজনের 20, আরেকজনের 20, তিনজনের অংশ হচ্ছে 60, আরেকজনের অংশ হচ্ছে একাই 40। এখন এই খতিয়ানে প্রথম জনের অংশ কতটুকু হবে? তো এটা আমরা দেখতে হবে যে মোট জমি কতটুকু খতিয়ানে। তো এখানে মোট জমি আমরা যদি দেখি, মোট জমি আমাদের দেখাচ্ছে 4 একর 67 শতাংশ। এই খতিয়ান গুলাতে সব জায়গায় দেখেন 4টা করে ডিজিট আছে। আমরা আগেও বলে দিয়েছি যে এখানে শতাংশ না, 4টা করে সংখ্যা থাকলে এটাকে অযুতাংশ হবে, 1 শতকে হচ্ছে 100 অযুতাংশ। তো ভবিষ্যতে যখন খতিয়ান আসবে তখন হয়তো দেখবেন যে এখানে অযুতাংশ লেখা আছে। এখন আপনি বুঝে নিবেন, যদি 4 ডিজিটের জমির পরিমাণ থাকে তার মানে এটা অযুতাংশ। তো আপনি সহজে পিছনে দুইটা সংখ্যা বাদ দিবেন, বাকিটা সরাসরি আপনি শতকে বলতে পারবেন। যেমন 73 শতক, 33 শতক, 32 শতক, 24 শতক, এইভাবে আপনি খুব সহজে কিন্তু বলতে পারবেন। তো এইভাবে আমরা যে কোনো খতিয়ানের অংশগুলা যেগুলো দশমিক পদ্ধতিতে আছে সেগুলো কিন্তু আমরা বের করতে পারবো। তো এটা আরো একটা, যে উদাহরণটা দিয়েছি এখানে আমাদের দেওয়া আছে, জাস্ট একটু আমরা আপনাদেরকে বলে দেই যে 4 জনের যে অংশের পরিমাণটা, সেখানে টোটাল জমির পরিমাণ হচ্ছে 4 একর 67 অযুতাংশ, মানে 4 একর 67 শতক। এই পয়েন্ট দিয়ে আমরা দুইটা শূন্য বাদ দিয়ে দিব। তাহলে 4 একর 67 শতকে হচ্ছে 4 জন মালিক। তো এর মধ্যে একজনের যেটা অংশ, তার অংশটা একটু বেশি, সেটা হচ্ছে কত, 0.400। এখন মোট জমি আমরা কিভাবে পাবো? এই যে 0.400টাকে যদি আমরা এই 4 একর 67 সাথে গুণন দিয়ে দিই সরাসরি, আপনি আপনার যেই মোবাইলে গুণন দিয়ে দেখেন যে টোটাল জমিটা আপনার বের হয়ে যাবে। যদি পয়েন্ট সহ নিবেন, পয়েন্ট সহ নিয়ে গুণন যদি আমরা দেই 467, তো টোটাল দেখবেন যে আপনি 1 একর 86 শতাংশ, 186 আপনি পেয়ে যাবেন। তাহলে এই প্রথম ব্যক্তির জমির পরিমাণ হচ্ছে 186 শতক। তো একই রকম ভাবে বাকি যে 3 জন আছে সবার কত, 0.200 করে সবাই মালিক। তাহলে মোট জমি হচ্ছে আমাদের 4 একর 67। তাহলে 4 একর 67-র সাথে যদি আমরা 0.200 গুণন দেই, তাহলে 93 শতাংশ করে পাবো বাকি 3 জনের। তাহলে দশমিক পদ্ধতিতে যেগুলা থাকবে ওগুলা আপনারা অংশ কলামে যে দশমিকটা সহ, এই যে দশমিকটা সহ মোট জমির সাথে গুণন দিবেন, তাহলে আপনি প্রতিজনের অংশ পেয়ে যাবেন। এইটা হচ্ছে খুবই ইজিটা। কিন্তু সমস্যা যেখানে হয়, আর যদি একজন মালিক থাকে সেখানে দেখবেন যে আপনি 100 বা 1000 সরাসরি লেখা থাকবে, এখানে তো কোনো হিস্সার দরকার নাই, একজন টোটাল সম্পত্তির মালিক। এখন মূল জিনিস যেখানে সমস্যা হবে সেটা হচ্ছে আমাদের 16 আনার অংশ, যেটা আমরা বের করতে যাব সেইটাতে। তো এই 16 আনার অংশ বের করতে গেলে আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যে কিছু প্রাচীন শব্দ আছে, এগুলো একটু বুঝতে হবে। তার আগে বুঝবেন যে 16 আনার অংশে আপনার যতটুকু জমি সবটাকে আমরা বলি 16 আনা। ধরেন যে আপনার বাবার টোটাল সম্পত্তি হচ্ছে 20 শতক, তো আপনার বাবার জন্য 20 শতকে হচ্ছে আপনার 16 আনা। হয়তো আরেকজনের বাবার সম্পত্তি 100 শতক, তো তার জন্য 100 শতকে হচ্ছে 16 আনা। তার মানে 16 আনা মানে নির্দিষ্ট কোনো জমি না, 16 আনা মানে হচ্ছে টোটাল খতিয়ানের জমি। কারো যদি 30 শতক সম্পত্তি থাকে তার জন্য ওই 30 শতকই হচ্ছে কি, 16 আনা। অথবা কারো যদি এক দাগে 20 শতক, আরেক দাগে 100 শতক, আরেক দাগে 30 শতক থাকে, তাহলে টোটাল তার 16 আনা জমি হবে 100 + 30 + 20, মানে 150 শতক হচ্ছে তার 16 আনা জমি। এইটা আগে বুঝবেন। তাহলে 16 আনা নির্দিষ্ট কোনো জমি না, 16 আনা হচ্ছে খতিয়ানের মোট জমি। এখন ওই খতিয়ানটা দেখে আপনি বলতে পারবেন যে টোটাল খতিয়ানে সম্পূর্ণ সম্পত্তি যেটা, সেটাই হচ্ছে আমার 16 আনা।